নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম জঙ্গলের গভীরে। লেখিকা সুতপা সরকার। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, জঙ্গলের গভীরে। নৌকাটা দুলতে লেগেছে ভালো মতোই। ওরা কতক্ষণে ফিরবে কে জানে। বিভাসের ভয় ভয় করতে লাগলো। সে একাই রয়েছে নৌকায়, বাকিরা সব জঙ্গলে ঢুকে গেছে। একদল মধু আনবে, একদল কাঠ। বিভাসের ছোট কাকা আছেন মধু আনার দলে। ডাকাবুকো ছোট কাকা পাবনের সাথে বিভাস ভিড়ে পড়েছিল আচমকাই এই দলে গত পরশুদিন। সকাল সকাল বনবিবির থানে পুজো চড়িয়ে বেরিয়ে পড়েছিল সবাই মধু আর কাঠ সংগ্রহে। বছরের এই সময়টা নদীতে নৌকা বওয়া কিংবা জঙ্গলে ঢোকা কোনোটাই নিরাপদ নয়, তা পাবনরা ভালো মতোই জানে। কিন্তু গত 2 মাস যাবৎ তাদের এই জঙ্গলে জায়গায় জীবিকা বলতে কিছুই ছিল না। বৈশাখ শেষের সেই ঝড়ে পুরো মুনিয়াখালী গ্রাম বিধ্বস্ত হয়ে পড়েছিল। ঘর বাড়ি, গোয়াল, জমি, বাগান, জিনিসপত্র সব তছনছ হয়ে গিয়েছিল। সেগুলো ঠিক করবে নাকি সরকারি অফিসের হত্যে দিয়ে টানের জিনিস অনুদান আদায় করবে, তাই নিয়েই তারা সব জেরবার হয়েছিল। কোনো ক্রমে সেসব মিটে থিতু হতে না হতেই এসে গেল ভোর। ব্যাস, বেজে গেল যুদ্ধের দামামা। সদরবনের এক কোণে পড়ে থাকা এই গ্রামের এমনিতেই কেউ খোঁজ খবর নেয় না। রাস্তাঘাট, স্কুল, হাসপাতালের ভালো মন্দ নিয়ে মাথা ব্যথা কারুর নেই। কিন্তু ভোট এসে গেছে যেই, দলে দলে বাবু বিবিদের মিছিল। আজ এইখানে যেতে হবে তো কাল ওইখানে যেতে হবে। কথা না শুনলেই হাঙ্গামা। জলের কুমিরদের সাথে লড়াই করে পাবনরা বেঁচে থাকতে পারে, কিন্তু এই কুমিরগুলোর সাথে বিবাদ করে পার পায় না। ফলে জাল, লাঙল, মধুর হাঁড়ি, কুড়াল সব ফেলে রেখে কদিন ঝান্ডা হাতেই দৌড়াদৌড়ি করতে হলো সবাইকে। মিটিং মিছিলে গেলে অবশ্য চিড়েটা মুড়িটা জুটছিল, কোনো দিন রুটি আলুর দমও জুটছিল। কিন্তু রোজ রোজ তো আর হয় না। এদিকে পেটেও কিল মেরে থাকা যায় না। ফলে বন্দক আর মহাজনের কাছে হাত পাতা ছাড়া গতি ছিল না। এইভাবে আর কতদিন চলে? সামনে আসছে আবার বর্ষা। সে সময় তো পুরোই ঘরবন্দি থাকতে হবে, আবার ধার বাকি। 7-17 ভেবে পাবন, পুলিন, কেতু, দেবা, শ্যামের মতো কজন ডাকাবুকো জোয়ান মিলে ঠিক করে বেরিয়ে পড়তেই হবে। পুরোপুরি বর্ষা আসার আগে যা পারা যায় সংগ্রহ করে নিতে হবে। এই পরিকল্পনাতেই এই বেরিয়ে পড়া। বিভাস তাকে গ্রাম ছেড়ে দূরে। এখন তার কলেজ ফার্স্ট ইয়ার, থাকে হোস্টেলে। ভোটের কারণেই তার ছুটি পড়ে গেল আগেই। চলে এসেছে তল্পিতল্পা গুটিয়ে বাড়িতে। একেবারে গরমের ছুটি শেষে ফিরবে। বাদাবনে জন্ম, জলের টান, জঙ্গলের রহস্যের প্রতি আকর্ষণ তার চরিত্রে আছেই। তবে অনভ্যাসে সে কিছুটা অপটু হয়ে পড়েছে। তাও ছোট কাকা ডাকতে আর দুবার ভাবেনি। বাবা মা গাইগুই করলেও সে শোনেনি। কিন্তু এখন মনে হচ্ছে কাজটা তার ঠিক হয়নি। কাদা জল ভেঙে ভিতর জঙ্গলে সেতেও খুব একটা আগ্রহী হয়নি। পাবনরা ওকে নিতে চায়নি। কাজে তো লাগবে না, শুধু শুধু বোঝা হয়ে যাবে। তেমন বিপদে পড়লে না পারবে নিজেকে বাঁচাতে, না পারবে অন্যকে সাহায্য করতে। এই বাদাবন বড় নিষ্ঠুর, কাউকে রেয়াত করে না। এখানে সবাইকে সদা সতর্ক থাকতে হয়। সামান্য ভুলের মাসুলে জানও চলে যেতে পারে। তাই বিভাসকে নৌকায় রেখেই ওরা জঙ্গলে ঢুকেছিল। ঘন্টা 7 হয়ে গেছে। ওদিকে আকাশে কালো মেঘ জমেছে হঠাৎ। মুনিম যাত্রা শুরুর আগেই বলেছিলেন 5 রোজের পর আকাশ আর সাথ দেবে না। কিন্তু সবে তো 3 দিন হয়েছে। নৌকা 8 বোঝাই হয়েছে কাঠে, মধু পায়নি এখনো। এই দ্বীপের মধু খুব ভালো।
এই পর্যন্তই ওদের পারমিশন আছে। তাই আজ সারা দিন মধু সংগ্রহ করে কাল থেকে বাড়ির পানে রওনা দেওয়ার কথা। কিন্তু আজ ওই আকাশ কালো করে এলো। ওদিকে ওদের সারা শব্দও নেই। জল ফুলছে তেরে, মাটিতে ঠেকে থাকা নৌকা এখন জলে ভাসছে। নৌকা এত দুলছে যে বিভাসের ভয় লাগছে, নিচে নামতেও সাহস পাচ্ছে না। আকাশ ততক্ষণে ঘোর কালো। বৃষ্টি নামলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে। কাদাও এক হাঁটু। জল উঠে গেছে সেই সুন্দরী গাছ ছুঁয়ে উঁচু ডাঙায়, সেখানে খোঁচা খোঁচা শ্বাসমূল। অন্যদিক থেকেই নিচে নামা বুদ্ধিমানের কাজ না। ভাবতে ভাবতেই হুড়মুড় করে এক দমকা হওয়া পটাং করে নৌকার দড়ি ছিঁড়ল। বিভাস তড়িঘড়ি হাল ধরে। বড় কঠিন কাজ, কিন্তু কি করবে আর, নিরুপায় সে। তবে হাল ধরা না ধরাতে ইতর বিশেষ কিছুই হলো না। প্রচণ্ড হাওয়ার বেগে নৌকো ইচ্ছে মতো চলতে লাগলো পাক খেতে খেতে। ওদিকে কালো মেঘে আঁধার হয়ে গেল চারপাশ। বিভাস আক্ষরিক অর্থেই হাল ছেড়ে দিল। ঢেউয়ের ডাপতে এলোমেলো নৌকার পাটাতনের কাঠ প্রাণপণে চেপে ধরে চোখ বন্ধ করে বসে থাকলো। বাবা মায়ের মুখ মনে পড়তে লাগলো। ছোট কাকাদের জন্য প্রাণ কেঁদে উঠল। কতক্ষণ জানে না, আচমকা নৌকা একটা সরু খাঁড়ি মুখে এসে আটকে গেল। ঝুপুস করে একটা বড় গাছের ডাল এসে পড়ল নৌকার উপর। বিভাস কোনো দিকে না তাকিয়েই সেই ডাল ধরে ঝুলে পড়ল। তারপর বুদ্ধি করে দড়িটা খুঁজে নিয়ে বেঁধে ফেলল গাছের ডালের সাথে। এবার সাহস করে চারপাশে চেয়ে দেখল। জায়গাটা পরিচিত বাদাবনের মতো লাগলো না। বেশ বড় বড় গাছপালা চারপাশে। গাছের ফাঁক দিয়ে পায়ে চলা পথের মতো আভাস চোখে পড়ল। কাদা আছে, তবে অপেক্ষাকৃত শক্ত মাটি। বিভাস পা চালালো ওই পথ ধরেই। এই জঙ্গলে এত বড় মন্দির এলো কোথা থেকে? ভাঙাচোরা একেবারেই, গায়ে বর পাকুড়ের শেকড়ের জাল। দূর থেকেই বোঝা যাচ্ছে একসময় জমজমাট ছিল এই মন্দির। বিভাস যেদিক থেকে এলো সেটা মন্দিরের পিছনের দিক। ভাঙাচোরা জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে অল্প আলো। মনে হয় সামনের দিকে কেউ আছে। জিমি জিমি সুরে নিচু আওয়াজে কিছু একটা বাজছে। বিভাস বুঝতে পারছে না কিসের শব্দ। চারপাশে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। বুক কেঁপে উঠল বিভাসের। আচমকা মনে হলো এখানে এসে সে ভুল করেছে। কিন্তু পিছনে গভীর জঙ্গলের ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে ফিরে যাওয়ার কথা তার মাথায় এলো না। পায়ে পায়ে এগিয়ে গিয়ে উকি মারে ভাঙা জানালা দিয়ে। এ কি করছে? এরা কে? আতঙ্কে হাড় হিম হয়ে গেল বিভাসের। তখন দিনের আলো আর নেই, ধুনি জ্বলছে। ধুনির আগুনেই মন্দিরের সামনের অংশটুকু চোখে পড়ছে পরিষ্কার। সেই আগুনের আভায় দেখা যাচ্ছে লম্বা লম্বা জটাধারী তিনজন সাধু। ইয়া পেল্লাই তাদের চেহারা। সারা গায়ে মুখে কালো সাদা ছাই মেখে বীভৎস দেখতে লাগছে। পরনে ঘোর লাল ছোট এক টুকরো কটি বসন। আগুনের রক্তিম আভায় সেই বসন রক্তের মতো লাগছে। বিভাসের মুখোমুখি যে সাধু, তার কপালেও রক্তের মতো লাল তিলক। ধুনির আগুনের শিখার মতো লকলকে লম্বা হয়ে উঠে কপাল ছাড়িয়ে চুলের সাথে মিশে গেছে। ধুনির আগুনে পোড়া মাটির কলসি থেকে নিয়ে কি যেন দিচ্ছে এক সাধু। তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে তাতে। আর একজন সাধু ছোট্ট মাদলের মতো বস্তুতে একটা হাড় দিয়ে বাজাচ্ছে থেকে থেকে। জিমি জিমি আওয়াজটা তার থেকেই হচ্ছে। সবচেয়ে ভয়ানক হলো ধনির সামনেই একটা মৃতদেহ রাখা। একটা কি বলা যায়, আধখানা বলা ভালো। বাকি আধখানা ওই তিনজন সাধুই যে খেয়ে ফেলেছে তা বেশ বুঝতে পারল। কারণ তখনও চিমটে দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলেছে নরমাংস তারা। এরাই কি তবে সেই অঘরী সাধুর দল? ছোট থেকেই এদের নিয়ে রক্ত জল করা গল্প শুনেছে কত বিভাস। বাদাবনের ছেলে তারা, দক্ষিণ রায়ের সন্তান, জলের রাজা। সাক্ষাৎ মৃত্যুদণ্ডের গল্পও শুনে তারা ছেলেবেলা থেকে। তাতেও এত ভয় নেই বিভাসদের।
ভয় নেই জলের কুমিরকেও এতটা। এই অঘরী বাবাদের নামে আচ্ছা আচ্ছা সাহসী মধুয়াল কাঠুরেরাও কেঁপে ওঠে। এরাই কি সেই? আবার ধুনির আগুন থেকে একরাশ দুর্গন্ধযুক্ত ধোঁয়া পাক খেয়ে উঠতেই পেট মুচড়ে ওয়াক করে উঠল বিভাস। মুখে হাত চেপে ধরার আগেই আগুন চোখে তার দিকে ঘুরে তাকিয়েছে তিনজনেই। অজ্ঞান হয়ে পড়ে যেতে যেতে বিভাস দেখতে পেল দীর্ঘ একটা সাদা কালো ছাই মাখা ভয়ঙ্কর দেহ কুটিল হেসে তার দিকে এগিয়ে আসছে। হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে জ্ঞান ফিরল বিভাসের। ঘন কালো অন্ধকার তার চারপাশে, ভ্যাপসা দুর্গন্ধের দম বন্ধ হয়ে আসছে। আবার ওয়াক তুলে বুবি করে ফেলল সে। সেই শব্দে একটা আলোর রেখা ঘুরে এলো তার দিকে। অস্পষ্ট সেই আলোতে সে দেখল হাত পা কষে বাঁধা তার। মাটির মেঝের উপর হয়ে পড়ে আছে। চতুর্দিকে নোংরা ভাঙা হাঁড়িকুড়ি হাড়গোড় পড়ে আছে। তার গায়ের জামা কাপড় সপসপে ভেজা, যেন কেউ জলে চুবিয়ে রেখেছে তাকে। আলোর সেই সরু রেখা আড়াল করে একটা অবয়ব এসে দাঁড়ালো তার পাশে। ঈষৎ নুজ্জ এক বৃদ্ধ সাধু। আশ্চর্য! অন্ধকারেও তার তেজ বোঝা যাচ্ছে। লোল চর্মের একটা হাত বিভাসের গায়ে মাথায় ঘুরে বেড়াতে লাগলো। ভয়ে ঘেন্নায় সেবার কেঁদে ফেলল, ছেড়ে দাও আমায়, বাড়ি যাব, ও ছোটকা বাঁচাও। গলা দিয়ে যতটা আওয়াজ বার করা সম্ভব তাই দিয়ে সে চেঁচিয়ে উঠল, মনিয়াখালী ঘর। বৃদ্ধের খসখসে কিন্তু কঠিন গলার প্রশ্নটা তাকে থামিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, মনিয়াখালী ঘর। বাবার নাম জানি। সে কঠিন স্বর থামিয়ে দিল তাকে, যেন চিরতরে থামিয়ে দিল তার পরিচিত চেনা জানা জগতের দুয়ারখানা। বুঝতে পারল এই যে বদ্ধ ঘরে সে এসে পড়েছে, এখান থেকে তার বেরোবার পথ নেই আর। ভেউ ভেউ করে কেঁদে ফেলল বিভাস, কিন্তু পাথরের মতো অটল চার সাধুর দয়া হলো না। বৃদ্ধ সাধুটি দিন রাত তাকে নজরে রাখে ঘরের ভিতর। জলজলে চোখে তাকিয়ে থাকে তার দিকে, বিড়বিড় করে মন্ত্র বলে। দিনে একবার কাঁচা মাংস খায় তার পাশে বসেই, মাথার খুলিতে করে খায় জল। আর বিভাস বাধাই থাকল, নিজের মলমূত্র বমির মধ্যে পড়ে রইল, হাত পা বাঁধা অভুক্ত নির্জলা থেকে। দুর্গন্ধ দমবন্ধ পরিবেশে 3 দিনে কাহিল হয়ে গেল। সামান্য দয়া করেই তখন হাত পা খুলে দিল তার, মুখের সামনে এনে দিল কিছু পোড়া মাংস আর খুলিতে জল। প্রচণ্ড খিদেতে গোগ্রাসে তাই খেল বিভাস। পেটে যেতেই আবার হরহর করে বমি। তার মধ্যেই শুয়ে রইল। আবার পরের দিন সেই খাবার। একসময় বিভাস টের পেল না কি করে যেন সেই মাংসই সে খেতে শুরু করেছে, খুলিতে করে জলও। তার পরনেও এখন একখণ্ড রক্তাম্বর। সারা রাত ধনির পাশে বসে থাকে, বিড়বিড় করে কি যেন বলে। সে কি মন্ত্র নাকি আরও কিছু? নদীর জলে নেমে স্নান করে নির্দ্বিধায়। কুমির কামটে ধারার ভয় নেই, বরং ওরাই যেন ওকে সমঝে চলে। জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনে নির্ভয়ে। ভয়ঙ্কর চার পেয়েগুলো ওকে দেখে কেমন অবিশ্বাসের চোখে চেয়ে থাকে, তারপর দূরে সরে যায়। বিভাস খলখল শব্দে হেসে ওঠে। একসময় মাথার লম্বা চুলে জট পড়ল, হাতের নখ বড় হয়ে বেঁকে গেল। সেই নখ দিয়েই একদিন ছিঁড়ে খেল কাঁচা মাংস। মন্দিরের গায়ে পলেস্তারা আরও খসে পড়ল। বট পাকুড়ের শেকড় চারিয়ে গেল আরও গভীরে। সাধুর দল ভারী পায়ে হেঁটে বেড়ালে কেঁপে ওঠে জানলার ভাঙা পাল্লা। মধ্যরাতে গমগমে স্বরে মন্ত্রপাঠে খসে পড়ে দেওয়ালে প্রাচীন কারুকাজ। বটের শুকনো পাতার উপর সটসট শব্দে বুকে এঁটে চলে যায় সরীসৃপের দল। ওরা জানে এইবার সরে পড়াই ভালো। বাদাবনের এই দুর্গম অঞ্চলের গাছপালাও যেন পাতা নড়াতে ভয় পায়। সেদিন ঘুরঘুটি অমাবস্যার রাত। বিশেষ যজ্ঞ হচ্ছে ওই মন্দিরে। বৃদ্ধ সাধু আরও বৃদ্ধ তখন। সারা রাত যজ্ঞের পর তার চিমটে আর
কমণ্ডলু তুলে দিল বিভাসের হাতে। বিভাস ততদিনে দীর্ঘদেহী ভয়ানক দর্শন জটাধারী ছাইমাখা একজন সাধু। সেই চিমটে হাতে নিয়ে তার সর্বশরীরে কেমন শিহরণ জাগল। বৃদ্ধ তখন তার জটা সরিয়ে দেখাচ্ছেন ডান কানটি। সেই কানের লতিটা কাটা, যেন দুভাগ হতে গিয়েও হয়নি। বিভাস চমকে উঠল। হুবহু একই রকম দেখতে তার নিজের ডান কানের লতিটা তখন জটা জুটের নিচে চাপা পড়েছে। বৃদ্ধের সেই কঠিন স্বর ততদিনে ফিসফিসে বলে চলেন, হংসের লোক এলেই মুক্তি। তোমার অপেক্ষায় ছিলাম, অনেক সাধনায় তোমাকে এ পথে এনেছি। এবার আমি মুক্ত, এবার তোমার পালা। জাগিয়ে রাখো অঘরীতন্ত্র, অঘরী ক্ষমতা লাভ করো, তেজ প্রাপ্ত হও। শিখে নাও বশীকরণ, সাধনা করো সাধনা। অসীম ক্ষমতা লাভ করলে তবেই দূর থেকে বশীকরণ করতে পারবে। তারপর বংশধর আবাহন করে নিয়ে এসো, তার হাতে তুলে দেবে অঘরীতন্ত্র বাঁচিয়ে রাখার দায়। তবেই তোমার মুক্তি। 50-60 বছর পর এক মধ্যরাতে ভাটার টানে একটা নৌকা এসে লাগে সেই দ্বীপে। নৌকায় একদল দামাল যুবক মদ খেয়ে হইহল্লা করে তারা নৌকাতেই ঘুমিয়ে পড়ল। প্রায় অচেতন সবাই। পারিপার্শ্বিক পরিবেশ, বিপদ আপদ নিয়ে চিন্তা ভাবনার মতো চেতনা নেই কারোর। মাঝিও পলুইতে শুয়ে পড়ল। জোয়ার আসলে নৌকা ছাড়বে। চারিদিকে সবাই নিশ্চুপ। গাছের পাতার পাতায় ঘর্ষণে বেজে ওঠা একটা অপার্থিব শব্দে কেমন নিঃশব্দ আতঙ্কের পরিবেশ তৈরি হতে লাগলো। জঙ্গলের ভয়ঙ্কর সাপদগুলোও দূরে চলে গেল জায়গাটা ছেড়ে। তখনই বেজে উঠল একটা মৃদু ধ্রিমি ধ্রিমি শব্দ। নৌকায় জেগে উঠে বসল একটি যুবক। আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো সে। চওড়া খাড়ির থির থির জলে আর্ধেক চাঁদের পিছটে পড়া আলোর ঝিলিমিলি তাকে মুগ্ধ করে দিল। সামনেই জঙ্গলের দিকে তাকিয়ে সে কেমন বিবশ হয়ে পড়ল। ধীর পায়ে নেমে পড়ল নৌকা থেকে। বড় বড় গাছের ফাঁক দিয়ে একটা পায়ে চলা পথ চোখে পড়ল তার। এগিয়ে চলল সেই পথ ধরে। দ্রিমি দ্রিমি আওয়াজটা বাড়ছে। চাঁদের আবছা আলোতে তার কানের লতির কাটা দাগটা পরিষ্কার দেখা যাচ্ছে। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।